এলো এত বেলাতে। মনে মনে উসুখুসু লাগলো। সর্বপ্রথম গেল সাজিয়া আফরোজের কাছে। মুখে বায়োলোটা হাসি টেনে বলল, সাজিয়া আম্মু। কথাটা বলতেই সাজিয়া আফরোজ যখন ফিরে চাইল ঠিক তখনই দিতির কথক থেমে গেল। নিজেকে মনে হলো এক আসামির ন্যায়। শুকনো ঢোক গিলল কেবল সে। সাজিয়া আফরোজ পর মুহূর্তে বলে উঠল, উঠেছিস আম্মু? যা যা, খাবার টেবিলে বস তো, খেয়ে নে। আবার শুরু হবে ব্যস্ততা। দিতি শুধু মাথা নাড়ল, বাধ্য মেয়ের মতো চুপচাপ শুনতেই ফের আবার বলল, সাক্ষ্যটাকে ডেকে নে তো আম্মু, খাইনি সকাল থেকে। দিতি এবারও মাথা নাড়ল, বাধ্য মেয়ের মতো ফের হাজির হলো রুমে। অতএব এপাশ ওপাশ চেয়ে সাক্ষ্যকে দেখে বলল, খাননি সকাল থেকে? সাজিয়া আম্মু ডেকেছে আপনাকে। সাক্ষ্য চাইল মাথা উঁচু করে। আলমারিতে শার্ট খুঁজছিল বেচারা। কোন শার্টটা পরলে আপাতত ঘাড়ের ছিলে যাওয়া অংশ চোখে পড়বে না। তারপর হুটো করে দিতির কথা শুনে মাথা তুলে চেয়ে বলল, এদিকে আসুন। সমস্যা যে ক্রিয়েট করেছেন সমাধানও দিয়ে যান। দিতি বুড়ো বাঁকালো, কপাল কুঁচকে বলল, কোন সমস্যা? সাক্ষ্য এবার বুড়ো উচালো, নিজের ঘাড়ের দিকটা ইশারা করেই বলল, রাক্ষসের মতো নখ রাখবেন না এরপর থেকে। আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে। তিথি এই পর্যায়ে উত্তর না করে দফা দফা ফেলে এগিয়ে গেল। আলমারিতে ভালো করে চোখ বুলিয়ে একটা শার্ট টেনে ধরলো। মুখ কুঁচকে বলে উঠল, আপনার মান সম্মান নিয়ে টানাটানি পড়লে আমার কি? আমার তো মান সম্মান নিয়ে টানাটানি পড়ছে না। আমার তো আরো একটা বউ আছে যে প্রথম রাতে এসে গলার চামড়া নিয়ে গেছে। লোকে তো তাই ভাববে। আপনার মান সম্মান নিয়ে কেন টানাটানি পড়বে বলুন? দিতি বুড়ো বাঁকালো, পাতা না দিয়ে আলমারিতে চেয়েই বলে উঠল, এটা কি শুধু আপনার আলমারি? আর কার হবে ম্যাম? পুরো আলমারি ভর্তি জামা কাপড়। পার্মানেন্ট ভাবে বউ ঘরে তোলার আগে বউয়ের জামা কাপড় রাখার জন্য আলমারির জায়গা খালি করেনি। সাক্ষ্য হেসে ফেললো এবারে। ছোটকাল থেকে সবকিছুতেই একা একা থেকেছে সাক্ষ্য। কোনো কিছু শেয়ার করেনি, না রুম, না বিছানা, না আলমারি, আর না তো ওয়াশরুম। অথচ এখন থেকে কিনা তার সবকিছুতে এই দীপিকা তাসনিমের ও ভাগ আছে। ভাবা যায়। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ডান পাশে তাকান মিসেস এহসান, অলরেডি অনেক জায়গা দখলে নিয়ে নিয়েছেন। দ্বিতীয় মুহূর্তে চাইল, ডান পাশটা প্রায় খালি। এমনকি ওখানে মেয়েলি কাপড়ও জায়গা নিয়ে নিয়েছে ইতিমধ্যে। অথচ দিদি এখনো কোনো কাপড় রাখেনি। বুড়ো কুঁচকে বলল, কার কাপড় এনে ভর্তি করে ফেলেছেন, কণার নাকি নিধির? সাক্ষ্য ফোঁস করে শ্বাস ফেলল। উত্তরে বলল, যাকে বিয়ে করেছি, ঘরে তুলেছি তার। দীপ্তি জানে সাক্ষ্য যে নাকুচু স্বভাবের মানুষ। ভালোবাসে অথচ কখনো প্রকাশ করতে মানা, মুখে বলতে নিষেধ। ভাব দেখায় এই ছেলে। ভালোবেসে জেনেই দিতে রাজি হয়েছিল আনুষ্ঠানিক বিয়েতে, রাজি হয়েছিল সংসারে, কারণ নিজেও ওই একই স্বভাবের মানুষ। সাক্ষ্যকে ভালোবাসে। সাক্ষ্য বলতে পাগল, অথচ ভাবখানা দেখায় এমন যে সাক্ষ্যকে সে দু চোখেই সহ্য করতে পারছে না। দিতি গলা ঝেড়ে বলল, নাম বলতে কি অসুবিধা হয়? সাক্ষ্য এবারে সুচলো চাউনিতে চাইল। পাশাপাশি দাঁড়ানোতে আচমকায় দিতির কোমর টেনে ধরে তির্যক চাহনি ফেলে বলল, কেন? বিয়ে কি দুজনকে করেছি আমি, নাকি সংশয় আছে? দিতি মুখ লাল করে চাইল, বলে, করতেও পারেন। আকাদের এতদিন পরও শুনি যেখানে বউ সাজার কথা অন্যজনের ছিল। সত্য করে বলুন তো, ভালো টালো বাসেন কাউকে? বাসবো না কেন? অনুভূতিহীন নাকি আমি? তো কাকে বাসেন? কে সে দুর্ভাগ্যবতী? সাক্ষ্য মুখ এগালো ওভাবে কোমর টেনে একদম দিতির কানে লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিসে গলায় জানালো, বলা নিষেধ। এটুকু বলে কোমর ছাড়ল সাক্ষ্য। ঠোঁটে শুকনো বাঁকা হাসি রেখে সরে দাঁড়ালো কিছুটা। অতঃপর নিচের পরনে টি শার্টটা একটানেই খুলে নিল। উন্মুক্ত সুদর্শন বক্ষটা দিতির চোখের সামনে
পড়তে আচমকা নজর সরালো সে। জামা পাল্টানোর আর জায়গায় পাননি এই লোক। দিতি ফোঁস করে শ্বাস তুলল। অস্বস্তিতে চোখে নজর আলমারিতে রাখতেই চোখে পড়ল ডান পাশের নিচের দিকটায় ভাঁজ করে রাখা লেহেঙ্গাটায়। সন্দেহবশত মেলেও চাইল সে সেটা। এই লেহেঙ্গাটা হুবহু তার বিয়ের লেহেঙ্গার মতোই, যেটা সাক্ষ্য পাঠিয়েছে। বলতে গেলে যেটা দিতির পছন্দ হয়েছিল এবং কণা নিয়েছিল। এই একই লেহেঙ্গাটা এখানে দেখে ভুরু কুঁচকালো। বলল, এসব কণার জামা কাপড়, লেহেঙ্গাটা তো কণার, তাই না? সাক্ষ্য একপাশে গিয়ে বসলো। শরীরের শার্টটা জড়াতে জড়াতে বলল, কণার লেহেঙ্গাটার ডিজাইন সেম না। ভালো করে দেখুন, ভালো করে তাকান, বুঝতে পারবেন। দিতি ভালো করে তাকালো। লেহেঙ্গাটার ডিজাইন, কালার সবই তার বিয়ের লেহেঙ্গার মতোই। সে অনুযায়ী কণার লেহেঙ্গাও তো একই হওয়ার কথা ছিল, নাকি পরে ডিজাইনে বদলেছিল? দিতি অবশ্য বিয়ের দিন অতটা ভালো করে খেয়াল করেনি। বলল, অন্য ডিজাইন, কিন্তু আমার বিয়ের লেহেঙ্গার সাথে তো পুরোপুরি মিল। কণাও তো সেদিন একই কালারের লেহেঙ্গা পরেছিল, তো ভিন্ন ছিল। গিয়ে দেখে আসুন। দিতির মুখটা কালো হয়ে এলো। একই রকমের দুটো লেহেঙ্গাও বা কিনবে কেন? এই নিয়ে মাথায় প্রশ্নরা ভর করতে সাক্ষ্য পা এগালো। আচমকা দিতির হাতটা চেপে ধরে বলে উঠল, খিদে পেয়েছে, পেটের অবস্থা আর খারাপ করতে চাই না, চলুন। দিতি কেমন করে যেন চাইল। সে না গেলে কি খেত না নাকি সাক্ষ্য, নাকি না খেয়ে থাকতো? মনের মধ্যে প্রশ্ন নিয়ে হাজির হলো খাবার টেবিলে। অতঃপর দুজনকেই খাবার দেওয়া হলো। দিতি প্রথমে নুডলসটাই খেলো। পছন্দের খাবার তার। বাসায় তার খাওয়া শেষের পর আম্মু নিজেরটা থেকেও বেড়ে দিত, কিন্তু এখনো তো অন্য বাড়িতে, অন্য ঘরে, বলা যাবে না। চুপচাপ পানির গ্লাসটা হাতে তুলতে সাক্ষ্য দিতির খালি প্লেটটা এগিয়ে নিল। নিজের প্লেটের অর্ধেক নুডলস দিতির প্লেটে তুলে দিয়ে হেসে বলল, শেষ করুন। স্বামীর প্লেটের খাবার খেয়ে স্বামীর প্রতি ভালোবাসা বাড়ে। দিতি ভুরু কুঁচকায়, সঙ্গে সঙ্গে বলল, আপনার প্রতি তো আমার ভালোবাসাই নাই। বাড়া কমা তো দূরের কথা। কথাটুকু বলে পানি খেয়ে উঠতে নিচ্ছিল দিতি। সাক্ষ্য প্রায় সঙ্গে সঙ্গে বউয়ের কোমর চেপে ধরে বসালো পাশে। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলল, আমার প্রতি না থাকলেও চলবে, কিন্তু আপনার স্বামীর প্রতি ভালোবাসা থাকাটা গুরুত্বপূর্ণ, বুঝলেন? দিতি ভুরু নাচিয়ে প্রশ্ন ছুড়ল এবারে, আপনার বুঝি আপনার স্ত্রীর প্রতি অনেক ভালোবাসা? কই, কোনোদিন তো চোখে পড়েনি। আপনি যে আগে থেকে কানা তা বলতে হবে না। যে হারে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকেন, কানা না হয়ে কি করবেন? দিতি মুহূর্তে চটে গেল। প্রশ্ন ছুড়ল, কাকে কানা বলেছেন? আমাকে? ছি না, আপনি কানা মিস্টার সাক্ষ্য এহসান। আমি বুঝি না ভার্সিটি হতে আত্মীয় স্বজন সকলে এই কানা সাক্ষ্য এহসানের জন্য কোনো দুঃখে পাগল হয়ে যায়। হোয়াই? সাক্ষ্য হাসলো ঠোঁট চেপে, ভুরু নাচিয়ে দিতির দিকে চেয়ে বলল, আপনি কোন দুঃখে পাগল হয়েছিলেন ম্যাম? কে বলেছে আমি পাগল হয়েছি? এর চেয়ে ভালো তো বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে মরা। এটুকু বলতে বলতে সাক্ষ্য হুট করে দিতির কোমর ছেড়ে সোজা হয়ে বসলো। মুখ চোখ হুট করে গম্ভীর হয়ে এলো। পাশ থেকে তখনই এলো সাক্ষ্যর আম্মু। কি ভদ্র ছেলে সেজে গেল মুহূর্তে। দিতি যেন অবাকই হলো এমন রূপ দেখে। কিছু বলতে নিতেই সাক্ষ্য গম্ভীর স্বরে বলল, আম্মু, তোমার বান্ধবীর মেয়ে তো খাবার খায়নি, পরে পেটে খিদে সেনলেন্সে হয়ে না বদনাম ছড়ায়। দিতি প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠল, ভুল কথা সাজিয়ে আম্মু, খেয়েছি আমি। সাক্ষ্যর আম্মু চোখ ছোট ছোট করে চাইল, প্লেটের দিকে চেয়ে বলল, এটুকু খাবারে পেটে ভরেছে মা? সারাদিন কত ছাপ যাবে, খেয়ে নে পেট ভরে, পরে কোনো দুপুরে খাবি। এখনো প্রায় দুপুর তো সাজি আম্মু। দুপুর তো কি, পরে খিদেতে মাথা টাতা ঘুরে পড়ে যাবি আম্মু, খেয়ে নে। এটুকু বলে কাজের ব্যস্ততায় আবার চলে গেলেন। সাক্ষ্যর গম্ভীর মুখ ফের আগের মতো হয়ে গেল।
হেসে হাত বাড়িয়ে চামচে খাবার তুলে বলল, হা করুন, খাইয়ে দেই। দিতি শুধু কটমট করে চাইলো। কি নাটক বাজে, দাঁতে চেপে বলল, গিরগিটি। সাক্ষ্য হাসে, চামচে খাবারটুকু দিদিকে খাইয়ে দিয়ে বলে, কি টেস্টে না? স্বামীর হাতের খাবারে দারুণ টেস্ট থাকে। দারুণ টেস্ট, একদম গলা চেপে ধরার মতো টেস্ট। সাক্ষ্য আর দিতির রিসিপশনের অনুষ্ঠানটা অন্য একটা জায়গায় আয়োজন করা হয়েছে। আত্মীয় স্বজনে মোটামুটি ভিড়ি। কথার পরনে মেরুন রঙের শাড়িটা মেয়েটাকে সত্যি মানিয়েছে। গোলগাল আলুথালু শরীরটা লাগছে পুতুলের মতো। সে শ্বাসটা চেঞ্জ করলো না সে কারোর কথাতে, বরং ওভাবে থেকেই খুঁজতে খুঁজতে শ্যাম্যর বন্ধু নিহালের কাছে এলো। জানতে চাইলো, নিহাল ভাই, শ্যাম্যবাই কোথায়? দেখেছেন? মামুনি ডাকে। বোধহয় রাস্তায় আসে। ডেকে আনবো? রাস্তায় কেন? কিসের জন্য যেন পাঠানো হয়েছিল ওকে। কথা শুনলো, বলল, আচ্ছা আমি গিয়ে দেখি। কথা গিয়ে দাঁড়ালো রাস্তায়, অপেক্ষা করলো শ্যাম্য কখন ফিরবে। অতঃপর তার একটু পরেই দেখা গেল শ্যাম্য ফিরলো। কিন্তু সমস্যা হলো, যখন ফিরল রাস্তার একধারে একদল ছেলেকে দেখলো কথার দিকেই তাকিয়ে থাকতে, তাও বিচ্ছিরি চাহনিতে। শ্যাম্যর মেজাজ খারাপ হলো বোধ হয়। কয়েক পা বাড়িয়েই কথা খেয়ে বলল রুদ্ধভাবে, ভ্যাবলার মতো দাঁড়ায় আসিস কেন এখানে? চোখ নাই তোর? মানে? তোর মাথা। যা ভেতরে যা। তোমাকে আম্মু ডাকে শ্যাম্য ভাই। শ্যাম্য মেজাজ দেখিয়ে বলল, ভালো, ভেতরে যা এবার। খালি খেয়ে খেয়ে হাতি হলেই হয় না কথা, মাথায় বুদ্ধি শুদ্ধিও থাকতে হয়। তুই নাকি মেডিকেল স্টুডেন্ট, অথচ তোর মতো গর্দভ আমি দুটো দেখিনি। কথা আচমকিত মেজাজ দেখানোর মানে বুঝলো না। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, কি করেছি আমি? শাড়িটা চেঞ্জ করিসনি কেন? বিশ্রী দেখাচ্ছে তোকে শাড়িটায়, জানি, কিন্তু আমার যেহেতু পছন্দ হয়েছে আমি শাড়িটা কেন পরবো না শ্যাম্য ভাই? কারো মনোরঞ্জন করতে তো শাড়ি পরিনি আমি। বাহ, আব্বুর ভর্দভোলা মেয়ে এখন ফটর ফটর করে কথা বলে, আর আব্বুর সামনে তো এমন মুখ করিস যেন কথা বলতে জানিস না তুই। জানি না তো, আমার কষ্ট হয়, কান্না পায়, কলিজা এপর ওপর হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয় জানো। আর কত এসব বুলিংয়ে আমি ক্লান্ত শ্যাম্য। এটুকু বলে কথা ভেতরে গেল, দাঁড়ালো না। শ্যাম্য ততক্ষণে পা গিয়ে ছেলেগুলোর সামনে গেল। হাতটা ছেড়ে ঝুড়ে ফু দিয়ে পরপরই তিনটা ছেলের গালে থাপ্পড় বসালো। দাঁত কেলিয়ে বলল, মেয়ে দেখি শনি শালা, নাকি কখনো মেয়ে মানুষের বুক কেমন হয় জানতিস না? জুতা চিনিস? আমার বাড়ির মেয়ের দিকে চোখ দিস কোন সাহসে জানোয়ার? পর মুহূর্তে নিজের ডান পায়ের জুতোটা খুলে সমান তালে জুতা দিয়ে আঘাত করলো। করতে করতেই বলল, দিবি চোখ? আর কখনো কারোর দিকে বিশ্রী নজরে চাইবি? শ্যাম্য থামলো না। একের পর এক জুতোর আঘাত দিতে দিতে পেছন থেকে শ্যাম্যর বন্ধুরা এসে ছাড়িয়ে নিতে চাইলো ভীষণ করে, অথচ শ্যাম্য থামবার পারতই নয়। রাগে যেন কাঁপছে ছেলেটা। গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।